বাবা, আমার সুমনরে দেখছেন? আমার সুমনরে দেখছেন? আমার সুমনরে এনে দিবেন নি বাবা? আপনারা আমার সুমনরে এনে দিবেন নি আব্বা? শুনেছেন সুমনের মায়ের কান্না? সুমন বিএনপির নেতা ছিল। সুমন গুম হয়, আজও তারে খুঁজে পাওয়া যায় নাই। আর এক গুমের ভিকটিম এমপি আরমান রে পাইয়া তারে জড়ায় ধরে সুমনের মায়ের কান্না দেখলেন। সুমনের মায়ের ধারণা আরমান যেহেতু গুম ছিল, সে হয়তো সুমনকে দেখতে পারে। মায়ের ডাক তৈরি করছে সুমনের ছোট বোন। বিএনপির হয়ে নির্বাচনও করেছে। সেই বিএনপি গুম বিরোধী অধ্যাদেশ বাতিল করে দিল। কইছে কি, আমরা শক্তিশালী গুম বিরোধী আইন আনবো। মিছা কথা, জিন্দেগিতে আনবে না। বিএনপি উঠতে বসতে মিছা কথা বলে। আপনাদের বলি, ধরে নিলাম বর্তমান গুম অধ্যাদেশ কানা খোড়া ল্যাংরা, অনেক অসম্পূর্ণতা আছে। আপনাদের যুক্তি মানলাম। নাই মামার চাইতে তো কানা মামা ভালো, তাই না? এখন তো কিছুই নাই। হাসিনার আমলে যে অবস্থা, ঠিক সেই অবস্থা এখন। গুমের বিরুদ্ধে কোনো আইন নাই। আপনি পরে এটার আইনে পরিণত করে স্পেসিফিক ধারা ইমপ্রুভ করতেন। বাদ দিয়ে দিলেন কেন পুরোপুরি? এখন বাংলাদেশে কোনো নাগরিক আর সুরক্ষিত না। যে কেউ গুম হইতে পারেন, হাসিনার আমলের মতো। এই বেইমানি দেশের মানুষ মনে রাখবে। বিএনপি করাটাও তো একটা সুস্থ বুদ্ধির মানুষের জন্য অসম্ভব করে তুলছে বিএনপি। কে করবে বিএনপি? এরকম একটা দল কে করবে? কেউ না। ছাত্রী ছাড়া কেউ করবে না। মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন মিছা যুক্তি দিয়া, আর মানবাধিকার কমিশনের সব সদস্য একসাথে পদত্যাগ করেছেন। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা ঘটে নাই। যখন ক্ষমতায় থাকে কেউ, তখন এরা ভুলেই যায় যে ক্ষমতা চিরস্থায়ী না। এই কাজ জামাত এনসিপি করলে বুঝতাম যে ফার্স্ট টাইম আসিছে, বুঝতে পারতেছে না। কিন্তু বিএনপি তো ক্ষমতায় ছিল একাধিকবার, ক্ষমতা হারাইছেও। কোনোবার পিসফুলি ক্ষমতা কিন্তু ছাড়েনি। তার ক্ষমতা প্রত্যেকবারই একটা দুর্ঘটনা, একটা রক্তপাত এর মধ্যে দিয়ে গেছে। 17 বছর নির্বাসনে ছিল তারেক রহমান। চোখের সামনে আওয়ামী লীগের পরিণতি দেখলো, তাও এদের বিকার নাই, এদের লজ্জা নাই। ভাবতেছে এদের ক্ষমতা চিরকাল থাকবে। এর মধ্যে শুরু হয়েছে তারেক রহমানের পার্সোনালিটি কাল্ট তৈরি করা। মানে তারেক রহমান এমন এক ব্যক্তি, সে দেশটাকে উদ্ধার করে দিবে। রাষ্ট্র কোনো একক ব্যক্তির কারিশমায়, একক ব্যক্তির ইন্টেলিজেন্সে চলে না। রাষ্ট্র অনেক জটিল, একটা কমপ্লেক্স একটা অর্গানাইজেশন। কি গাড়ি নিয়ে যাইতেছে, তার গাড়ি বহরের লোক কম, সে গাড়িতে যাইতে যেতে সালাম টালাম দেয়। এই সমস্ত করতে করতে টাইম চলে যায়। কিভাবে সে কারিশমা দিবে? এই আকামগুলো করে বাঙ্গুক সুশীলেরা। তারেক রহমান আসবে, এটা প্রোগ্রাম করেছে বিএনপি। উঠি ফোনদের আলো মতিউর রহমান যায় কইতেছে, উনি যদি আরো আগে আসতেন তাহলে দেশ উল্টায় দিতেন। দেশে নাকি রাজনৈতিক শূন্যতা চলতেছে, তারেক রহমান আসলে সেই শূন্যতা পূর্ণ হবে। শুনেন। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে। এটা একটা বিপজ্জনক। আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। শুনিছেন, সে তো আসিছে, দেশের ক্ষমতাও দিচ্ছে, সবাই মিলে তো ঘুটু করে দিচ্ছেন তার দেশের ক্ষমতা। কই দেশের শূন্যতা পূর্ণ হয়েছে নাকি দেশে শান্তি আসিছে? এই মতিউর রহমান এতই জাউরা, সে লিখেছিল তারেকের দুর্নীতির বিচার করতে হবে। আবার আজকে তারেকের পাচা টিচ্ছে। সেই একই মুখে বলে তারেক রহমান ফিরলে দেশ উদ্ধার হয়ে যাবে। শুধু তাই না, বিএনপিকে সাপোর্টও করে। কইছে এডিটর সাহেব, শুনে দেন। এটা একটা বড় শক্তি, আপনাদের বড় সফলতা। সেটা সালাউদ্দিন আহমেদের বিনয় হোক বা দলের প্রতি আমাদের কিছুটা আস্থা বা সমর্থন বা ভাল লাগা থেকে যেভাবে বলি না কেন, এটাও একটা বড় গুরুত্বপূর্ণ। শুনেছেন, আমি সেভ করে রেখেছিলাম কলে, ফসাদ করে কয়ে দিছে আমরা সমর্থন করি। হ্যাঁ, হাসিনা যাওয়ার পরে পেরে মুতলায় উঠিচ্ছে। কেমন পছন্দ করে সেটা তো দেখিছেন, তাই না? তারেকের দুর্নীতির বিচার করতে হবে। হ্যাঁ, মানে এগুলো জাউরার জাউরা একেবারে, এদের বুক পিট নাই। আর এক বিএনপির ধামাধরা সম্পাদক আছে মতিউর রহমান, আরেক মতিউর রহমান। ওই কইতেছে যে তারেক শব্দের অর্থ নাকি শুকতারা। শোনেন, আমি বলছি তারেক শব্দের অর্থ কিন্তু শুকতারা। আচ্ছা, বাহ, ভালো একটা বিষয়। কিন্তু এই শুকতারা কি হইতে পারবেন তারেক? এইটাই ছিল আমার লেখার, এইটাই আর কি। এই উদ্দেশ্যে আমি লিখেছি
আমি লিখেছি যে আসলে তিনি কি পারবেন, নাকি তিনি আপোষের চোরাবালিতে আবার হারিয়ে যাবেন, তিনি কি আবার দলীয় রাজনীতির কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন, নাকি তিনি জাতীয় নেতা হবেন। এটা যদি তারেক রহমানের কাছ থেকে যদি আমরা সেই পরিবর্তনটা পাই, তাইলে মুবারকবাদ, আবারও স্বাগত জানাবো। জি না মতি ভাই, তারেক শব্দের অর্থ শুকতারা না, আর আরবিতে শব্দটা তারিক। তারিক এডিটর সাহেব লিখে দেন, আরবিতেও লিখে দেন নিচে। আরবি শব্দের এই মূল অর্থ হইতেছে রাতের আগন্তুক, যে রাতে এসে দরজায় কড়া নাড়ে। পবিত্র কুরআনে একটা সূরা আছে, সূরা আত-তারিক, ৮৬তম সূরা। তো এইখানে এই তারিক শব্দটা ব্যবহার হয়েছে রাতের আকাশের উজ্জ্বল তারা অর্থে। আন-নাজমুস সাকিব অর্থাৎ যে তারা রাতের অন্ধকার ভেদ করে জ্বলে। রাতের আকাশে উজ্জ্বল ভাবে দৃশ্যমান যে কোনো তারাই তারিক, যে অন্ধকার ভেদ করে আলো দেয়। তো নামে তো কিছু আসে যায় না, কানা ছেলের নামও পদ্মলোচন হইতে পারে। এভাবে না চেতলে হয় না। এভাবে তো পলিটিক্যাল লিডারদের শেষ করে দেন আপনারা। মুজিবকে শেষ করেছেন, জিয়ারে শেষ করেছেন, এরশাদকে শেষ করেছেন, হাসিনারও শেষ করেছেন। নিজেরে হারকুলেস ভাবা শুরু করে পলিটিক্যাল লিডাররা, নিজে ডুবে ওর বাপরে উঠবায়। হাসিনা যদি ওর বাপরে রেহাই দিত, তাইলে এভাবে মূর্তি তো গেছেই, বাড়িটাও জয় বাংলা হইয়া যেত না। সব সাকসেসের বাপ বানান একজনকে, আর সব ফেইলিওর সব তারই নিতে হয়, তার কান্দে চাপে আর হেলিকপ্টার করে পালাইতে হয়। একটা জিনিস বলেন মতি ভাই, যেভাবে মাথায় তুলেন, সে তো তার সাথে মেধাবী কাউরে কাছে দিতে দিবে না। আমরা তো স্যাম্পল দেখতে পাচ্ছি, কারণ তারেক রহমান ইনসিকিউরিটিতে ভুগবে, আর কোন মেধাবী লোক তার সাথে কাজ করতে যাবেও না। বাংলার লুথার কিং উপাধি দিয়ে দিলেন, হুদাই আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, তাই না? না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো তারপরে তার ফল কি হয়েছে দেখেন। হাসিনা যেমন ভুলভাল কইতো, মেগালোম্যানিয়া ভুইগা, ঠিক তেমনি এখন তারেক রহমান কইতেছে ভুলভাল, ইতিহাস কইতেছে, ইতিহাস বানাইতেছে। টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করতে গেছে, যা কইতেছে জিয়াউর রহমানকে মৌলানা ভাসানী নাকি 1979 সালে ধানের শীষের মার্কা দিয়ে গেছে। শুনেন কি বলেন, নিজের কানেই শুনুন। যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। শুনেছেন, মৌলানা ভাসানী 1976 সালে মারা গেছেন। এডিটর সাহেব পত্রিকাগুলো দেখায় দেন, ডেটটাও দেখায় দেন, বড় করে দেখান, দেখেছেন তো? মৌলানা ভাসানী কব্বর থেকে উঠে এসে জিয়াউর রহমানকে ধানের শীষ দিয়ে গেছে। হ্যাঁ, কথাটা তো মিছা। আপনারা কি জানেন যে প্রাইম মিনিস্টারের স্পিচ রাইটার থাকে, বক্তৃতা লিখে দেওয়ার লোক থাকে, একজন না একাধিক, তারা বেতন পায়। তার মানে কোন মাপের ভালসুন গুলা তারেক রহমানের আশেপাশে, বুঝেছেন তো? যখন ক্ষমতা আসেনি তখন যে সোয়াবিন কইছে ফরিদপুরে, যে দিনাজপুরে যে আম কইছে, ফেনীর যে মেডিকেল কলেজ কইছে, নীলফামারীর মেডিকেল কলেজ কইছে, সেটা না বুঝলাম। এখন তো স্ক্রিপ্ট রাইটার আছে, নিজের বাপরে নিয়ে মিশা কথা বলে। আমারে আপনারা সে নিয়ে কোন লেভেলের মিশা কথা কইতে পারে চিন্তা করেন। এখন যখন বিএনপি কয় আমরা আরো ভালো গুমাইন করে দিব, বিশ্বাস করা উচিত? বলেন, বিএনপি নির্বাচনী ইস্তাহারে যা ছিল আগে, যা যা দিছে খালেদা জিয়ার আমল থেকে, তার 10% বাস্তবায়ন করতে পারে নাই। হিসাব করে অঙ্ক কষে দেওয়া হবে। হ্যাঁ, ভাব মারায় এখন। হ্যাঁ, তারেক রহমান তো কথা বলে না সংসদে, বসে বসে পেপার পড়ে, আর মাঝে মাঝে টেবিল চাপড়া। সাংবাদিক সম্মেলন করতেছে নির্বাচনের পরে, দেখেন সেখানেও সে নিজে উত্তর দেয় না। There are many. All right. How do you plan on balancing relations with India, Pakistan, and China? Siddiq, thank you. I think we have already answered this. Actually, you have already answered this. I think we have answered it already. দেখেছেন, আর মন্ত্রীগুলো বানাইছে মাশাআল্লাহ। আসেন এক এক করে মন্ত্রীগুলো একটু দেখি, দুই একটা দেখবো আজকে আর কি। বিএনপির প্রচুর কুরকুরে নিয়ে আছে 1971 নিয়ে। তো এক মন্ত্রী তো কইছে যে তাদের ঝুলিতে নাকি 3টা ট্রফি আছে, দলের মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা নাকি, যেটা বিরোধী দলে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। শুনেন, আজকে ট্রেজারি ব্রাঞ্চে, সরকারি দলের ব্রাঞ্চে আজকে আমাদের আনন্দের বিষয়, বহু মুক্তিযোদ্ধা আমাদের সামনে বসে, জয়নাল আবেদিন ফারুক, আমাদের মনিরুল হক চৌধুরী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সহ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা, আজকে গয়েশ্বরচন্দ্ররা, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেক প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত। আজকে
বিএনপি এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না। মাননীয় স্পিকার, শুনিছেন নিজের দলের স্পিকার সাথে সাথে ইজ্জতের ফালুদা করে দিছে, কইছে আমার সাথে জামাতের এমপি রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ছিল। শুনেন মাননীয় সদস্য, এক মিনিট। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন, আমি নিজেই রণাঙ্গনে দেখেছি। গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। শুনিছেন একটা রাজনৈতিক লড়াই, তার কাছে খেলার মাঠের ট্রফি। চিন্তা করেন, এত রক্তপাত, এত হিরোইক লড়াই করলো একটা দেশের মানুষ, কোটি কোটি মানুষ লড়াই করলো, কতজন জীবন দিল, কতজনের অঙ্গহানি হইল। আমরা কতগুলো মানুষ তো এখনো তো বিদেশে পড়ে আছি, তারা দিল আমাদেরকে বিদেশে শরণার্থী হয়ে পড়ে আছি, রাষ্ট্র নাই, রাষ্ট্রহীন নাগরিক হয়ে আছি, আর সেটারে কয় ট্রফি। কতখানি নির্লজ্জ এদের কাছে। এই শহীদ মৃত্যুর কোনো দাম নাই। জুলাইকে কি দাম দিবে? জুলাইকে বেচবে, নিজের স্বার্থে কাজে লাগাবে। সংসদে নিয়ে আসিছে তাদের দলের জুলাইয়ের আহতদের, আইনছে কেন এনসিপি জামাতকে গালাইতে হবে গাদ্দার বলে, সেজন্য নিয়ে আসছে ভাড়া করে। কি নির্লজ্জ, কত নিজ, কত ইতর, কত শয়তান এই দলটা। জুলাই যোদ্ধা আতিক নিজেই বলছে এটা নিয়ে, শুনেন। আজকে দেখলাম সংসদ ভবনে জুলাই যোদ্ধাদের ইনভাইট করেছে বিএনপি। ওইখানে আসলে যাদেরকে ইনভাইট করা হয়েছে ওইগুলো ম্যাক্সিমামই হচ্ছে আন্দোলনের আগে থেকেই ছাত্র দল, যুব দল, এইসব সংগঠনের সাথে যুক্ত ছিল। মূলত ওই সংসদ ভবনের ইনভাইটে তারাই যেতে পেরেছে যারা আসলে বিএনপির হয়ে কাজ করে বা বিএনপি যাদের মাধ্যমে তাদের হচ্ছে ফ্যাসিলিটি আদায় করতে পারে, তাদেরকে ইনভাইট করেছে। শুনিছেন আতিককে তো চেনেন, হাসপাতালে বেঁধে এক হাত কাটা গেছে, আর এক হাসতেছিল, বলতেছে আর এক হাতও দিয়ে দেবো। আগুন বরাবর ছেলে একটা। এখন শোনেন, ও কিন্তু আবার বিএনপি করে। এখন শোনেন হাসনাত আব্দুল্লাহ কি বলে। ওনারা একদিন একটা নাটক সাজাইলো, উনাদের পন্থী কিছু ছাত্রদল, যুবদল সহ অনেকেই আছে যে তাদের এই অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল সমানভাবে অংশগ্রহণ করেছে। তাদের আত্মত্যাগ ছিল, তাদের দীর্ঘ লড়াই ছিল, তাদের দীর্ঘ হিস্ট্রি ছিল। তো ওনারা কি করলেন, কিছু সিলেক্টিভ আহতকে, কিছু সিলেক্টিভ, একদম সিলেক্টিভ কিছু আহতকে বিরোধী দলীয় যেই গ্যালারিটা আছে সেই গ্যালারিটাতে এনে বসাইলো এবং ওনাদেরকে বলে দেওয়া হলো। পরবর্তীতে ওনাদের মধ্যে অনেকগুলো আহত আমাদের কাছে আসছে যে ভাই আমরা তো বুঝি নাই যে আসলে আমাদেরকে কি কারণে নিয়ে আসা হয়েছে। আমাদেরকে জাস্ট বলা হয়েছে আপনাদেরকে গাদ্দার বলার জন্য এবং আপনাদেরকে যেন আমরা বেশিং করি, আপনাদেরকে যেন আমরা ওখান থেকে আপনাদেরকে বেশিং করি এবং আপনাদের বিরুদ্ধে যেন আমরা স্লোগান দিই। আপনারা ওই দিন যে স্ক্রিপ্টটা সাজাইলেন, আপনারা যে নাটকটা সেদিন সংসদে করলেন এবং আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক আহতের সাথে একজন একজন করে কথা বলে আসার পরে ওই আহতরা ওই গ্যালারি থেকে আমাদেরকে বিভিন্নভাবে, ওখানে আপনারা দেখলেন একটা সিন ক্রিয়েট করা হয়েছে এবং ওনারা আমাদেরকে বিভিন্নভাবে গালাগালি দিলেন। ওনারা বললেন আমরা জুলাই সনদ চাই, আমরা জুলাই সনদ চাই, বিএনপি যেভাবে চাই আমরা সেভাবে চাই। তো আমরা জিজ্ঞেস করলাম বিএনপি কিভাবে চাই বলেন তো? তোমরা বলেন না বিএনপি যেভাবে চাই আমরা সেভাবে চাই। আমি বললাম তো বলেন না বিএনপি কিভাবে চাই। কয় না আমরা এত কিছু বুঝি না, বিএনপি যেভাবে জুলাই সনদ চাই আমরা সেভাবে চাই। এর মাঝখানে 3-4 জন আছে আমাদের কাছে এসে বললো যে ভাই আমরা খুবই দুঃখিত, আমরা আপনাদের সাথে এইভাবে আচরণ করার কারণে, কিন্তু আমাদেরকে এইভাবেই বলা হয়েছে, আমরা যেন আপনাদের বিরুদ্ধে স্লোগান দিই, আমরা যেন আপনাদেরকে হচ্ছে ওখানে অপমান করি, আমরা যেন আপনাদের বিরুদ্ধে এই ধরনের কথাগুলো বলি। শুনিছেন তারেক রহমান এরকম নোংরামিতে নামিছে তার পুরা দল বলকে নিয়ে। আগে শুনতাম তারেক রহমানের দলে ছাপরি আছে, এখন পুরা দল ছাপরি হয়ে গেছে, কল্পনা করা যায় না এগুলো। এবার আসেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কথা আসি। সালাউদ্দিন সাহেব কইছে ৭১-এর সাথে কিছুই তুলনা চলে না, ৭১-এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি তো। সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা, কারো কাছে পরাজয়ের গ্লানি। শুনেন এখন ৭১ এবং ৭২ সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝিতে পারি। স্পিকার, ৭১ এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় যাব না। শুনেছেন এই একটা সত্য কথা কইছে সালাউদ্দিন সাহেব। আমরা তো জানি কার কাছে ৭১ গ্লানি। জিয়াউর রহমান আর স্বাধীনতার ঘোষণা নাকি একাকার, কইছে না? হ্যাঁ, আসেন জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা শুনি আমরা বিএনপির পেজ থেকে। এডিটর সাহেব ভেরিফাইড পেজটা আগে দেখান। দেখেছেন? আচ্ছা, এইবার স্বাধীনতার ঘোষণা ওই অংশে যান, গেছেন? এইবার আপনি শুনান বিএনপি কি প্রচার করে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। শুনান। জিয়াউর রহমান
শুনেছেন এটা কি পুরা ঘোষণা? না, পুরা ঘোষণা কেটে দিছে। কেন সালাউদ্দিন সাহেব? লজ্জা লাগে? আপনার দলের প্রতিষ্ঠাতা সোহরাওয়ার্দীর বডিগার্ডের গ্রেট ন্যাশনাল লিডার সুপ্রিম কমান্ডারও কইছিল তাই। শুনেন এবার পুরাটা শুনেন। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. শুনেছেন? যারা মুক্তিযোদ্ধা না তাদের গ্রেট লিডার কইতেও হয় না, দরকারও নাই। কিন্তু আপনি যেহেতু মুক্তিযোদ্ধা তাই আপনার গ্রেট লিডার কইতে হবে। কইতে হবে, আপনার নেতা কইয়া গেছে, আপনারও কইতে হবে। এতই যদি মুক্তিযোদ্ধা শেখ মুজিবের গ্রেট লিডার কইতে হবে, আপনার দলের প্রত্যেককে কইতে হবে, আপনার দলের পুরা ভাষণ শুনাইতে হবে, সংবিধান মতে মাথার উপরে সোহরাওয়ার্দী বডিগার্ডের ছবি টাঙাইতে হবে। সংবিধানে আছে তো, টাঙান। আর কোন ওই ঘোষণা কাটিছেন কেন? হীনমন্যতা কার? লজ্জা কার? কোন হীনমন্যতায় কাটিছেন? 1971 যদি রসগোল্লা হয়, আপনি রসগোল্লা শিরা শিরা শিরা। আমার যদি মিষ্টি খাইতে হয় তাহলে ঘোষেরটা খাবো, আপনারটা কেন খাবো? আপনি তো ঘোষ না, আপনার তো মিষ্টি না, মিষ্টি শিরা, গোস্তের ঝোল। গোস্ত খাইতে হলে গোস্তই খামো, ঝোল কেন খামো? আমাদের টাইমে পরীক্ষায় প্রশ্ন আসতো, 1 নাম্বার প্রশ্ন সহ 10টা প্রশ্নের উত্তর লিখো। 1 নাম্বারটা আবশ্যিক, বাকি 9টা ঐচ্ছিক, বাইসা নেওয়া যায়। 1971 আওয়ামী লীগ আবশ্যিক, আপনি ঐচ্ছিক। শেখ মুজিব আবশ্যিক, আপনি ঐচ্ছিক। আপনার দল হিসাবে এক্সিস্টই করেন না 1971। বিএনপির প্রথম সরকারের সেকেন্ড ম্যান সাজিদুর রহমান ছিল চিহ্নিত স্বাধীনতা বিরোধী। আপনার দুই পাশের 2 শান্তি কমিটির মেম্বারের পোলা বসে, একটা মির্জা ফখরুল আর একজন আমির খসরু। খুব মুক্তিযুদ্ধ, হ্যাঁ? অনেকে মনে করেছিলেন যে এহসানুল হক মিলন ভালো মন্ত্রী হবি। হ্যাঁ, শপথ অনুষ্ঠানে যাওয়ার টাইমে সে কি লাভ মারছে, এক লাভ। দেখেন আরে মিলন ভাই, লাভ মেয়েরা কি টাইম বাঁচে নাকি? হুদা এই সমস্ত নাটক করার দরকার আছে? নাটক কম করো প্রিয়, এটাই তো বলে আজকালকার পোলাপান। তো দেরি করে আসিছেন কেন? লাভ মেয়েরা কি দেখাইতে চান? আপনি শিক্ষার কি উন্নয়ন করবেন সেটা তো দেখছে জনগণ। দেখেন নাই? দেখেন কি কয় পোলাপানদের, ছোট বাচ্চা কাচ্চাদের কি কয় শোনেন। তোমার নাম কি? আব্দুল্লাহ মামুন। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? দেখলি? জায়মা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জায়মা রহমানের সাথে নাকি? ওকে, দেখেছেন? এটা ওনার হাইট অফ ইমাজিনেশন। জাইমা রহমানের সাথে তোমরা রাজনীতি করবা। জাইমা রহমানের নাম কি? এটাই হইতেছে প্রশ্ন তার। হ্যাঁ, 20 বছর পরে আপনার দল তো থাকবে না, এটাও শেষ টান। এরকম একটা অনাধুনিক দল টিকবে না বাংলাদেশে। আপনি যেভাবে মন্ত্রণালয় চালাইতেছেন, আপনার মন্ত্রণালয় একটা ব্যর্থ মন্ত্রণালয় হবে। আমি সরি মিলন ভাই, আপনার আমি পছন্দ করি, কিন্তু আপনি যা করতেছেন আপনার মন্ত্রণালয় একটা ব্যর্থ মন্ত্রণালয় হবে। আপনার দরকার হলে আমার সাথে কথা কয়ে নিয়েন, কেন হবে আমি এক এক করে ধরাই দেবো। আমি আর একটা ক্লিপ দেখাই, আপনারাই দেখাই, দেখেন। আপনি আপনার মেয়েকে আপনার স্কুলে আপনার হেডমাস্টারিতে পড়ান নাই, আপনার নিজের উপরেই তো আপনার আত্মবিশ্বাস নাই। আপনি আপনার মেয়ের ডাক্তার বানিয়েছেন, কনগ্রাচুলেশন, আমার কোচের মেয়ে ডাক্তার হয়েছে। কিন্তু আপনার মেয়ে ডাক্তার করার জন্য আপনি কুমিল্লা পড়িয়েছেন। আপনার মেয়ে যেখানে রয়েছে, যারা আপনার ক্লাস করে তারা ডাক্তার হতে পারে না, কুমিল্লা গেলে ডাক্তার হতে পারে। আপনি তো আপনার দায়িত্ব অপারগতা করেছেন। আপনার এলামনাইতে আপনার কয়জন ডাক্তার আপনার হেডমাস্টার জীবনে স্কুল থেকে হয়েছে, সেই পরিসংখ্যানটা আমাকে দেন। স্যার, ভালো পজিশনে গিয়েছে ইনশাল্লাহ দিলে, হয়তো আমাদের পার্সেন্টেজ কম, কারণ আমাদের রুরাল এরিয়ার সকল অভিভাবকদের অবস্থা একরকম নয়। ছাত্রদের পিছনে যেটা বিনিয়োগ করা প্রয়োজন ওই অনুপাতে বিনিয়োগ করতে পারছে না। তোমার বাবা কি ছিল? যাই টাকা নিচ্ছিল। তোমার বাবা কি ছিল?
ব্ল্যাক বেঙ্গল ছিল। ওরা কিভাবে হলো? কোন শিক্ষক ওদের মানুষ বানিয়েছে? কে তাদেরকে ইন্সপিরেশন দিয়েছে? আপনার হাজার হাজার ছাত্রছাত্রী আপনাদের বেরিয়েছে, একটিও ডাক্তার বানাতে পারেন নাই। কেউ জবাব দিতে যায় না। দেখেছেন, আপনি শিক্ষককে ছাত্রীদের সামনে ধমকাইতেছেন। আপনি কি শিক্ষকদের প্রভু নাকি? মাস্টার আপনি যদি লিডার হন তাইলে আপনার টিমের সাথে ব্যবহার করে নাকি কেউ? আপনি তো লিডারশিপের ল জানেন না মিলন ভাই। ওনাকে যদি আদৌ কিছু বলার থাকে প্রাইভেটলি বলেন, ডেকে পাবলিকলি প্রেস করবেন, প্রাইভেটলি কোচ করবেন। কোচ তাও এভাবে বলবেন না। বয়স্ক মুরব্বী মানুষ, আপনারই টিমের মানুষ, তারা এইভাবে বেইজ্জত করলেন ছাত্রীদের সামনে, তার নিজের ছাত্রীদের সামনে। সে ছাত্রীদের সামনে মাথা উঁচু করে পড়াইতে পারবে? আপনি তো শিক্ষকের মাথা উঁচু করে দিবেন, আপনি তার মাথা নামায় দিলেন কেন? আপনার এত হেডম, হেলিকপ্টার নিয়ে 25 বছর আগে চক্কর মেয়েরা পয়েন্ট কামাইছেন, ভাবছেন এখনো সেই সিস্টেমে কাজ চলবে? হ্যাঁ, চলবে না। দেখেন নতুন জেনারেশনের পোলাপান কেমনে টল করে আপনারে, দেখেন। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? করতে হবে, নকল আর হবে না। কি গো ভাব? এই তোমরা কেমন আছো? পড়াশোনা ঠিক মতো করো তো? করতে হবে, নকল আর হবে না। শুনেছেন, আমি কয়ে যাইতেছি, লিখে রাখেন। বিএনপি সরকার পর্বত প্রমাণ ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে বিদায় হবে। কয়ে গেলাম আজকে, লিখে রাখেন। মানুষ রাষ্ট্র চালানোর ভুল ব্যর্থতা মেনে নেয়, মাফ করে দেয়। যেটা মাফ করে না সেটা হইতেছে গাদ্দারি, চালাকি। বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, জনগণকে বেকুব ভাবছে, জনগণের সাথে চালাকি করছে, আর ক্ষমতাকে চিরস্থায়ী বলে মনে করছে। আপনারা তো এখনই বন্ধুহীন হয়ে পড়ছেন, শুধু জাতীয়ভাবে না আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে পড়ছেন। জনতার কাছে নিজেকে সমর্পণ করলে রক্ষা পেতেন, জনতাই আপনাকে রক্ষা করত, পাশে দাঁড়াইতো। আপনাদের জনতার দরকার নাই, দরকার পরাশক্তির আশীর্বাদ, ভারতের ভালোবাসা। যান নিজের মারেন। পশ্চিমের একটা পরিকল্পনা ছিল -2, -1 হয়েছে, জনতাই করিছে, বাকি মাইনাস তারাই করবে। আপনার নতুন প্রভুরা অখুশি হবে না, তারাই চাইছিল -2 হোক। বাংলার মানুষ আজাদ হবে একদিন না একদিন, আর আপনারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। 10ই আগস্টের আগ পর্যন্ত আমাদের সবার মনে, আপনিও চিন্তা করে দেখেন, আপনার মনেও, সমস্ত জাতির মনে একটা স্বপ্ন জাগরুক ছিল যে ছাত্র জনতার বিপ্লব আমাদের শুধু স্বাধীনতাই এনে দেয়নি, বরং আমাদের সামনে একটা নতুন বাংলাদেশের অপার সম্ভাবনার দুয়ার খুলে দিছে। এবং নিঃসন্দেহে সবার মনে তখন ভবিষ্যতের কাণ্ডারি হিসাবে যে একক নেতৃত্বের নাম উচ্চারিত হচ্ছিল সেটা তারেক রহমান, আমার মনে। আর দল হিসাবে বেগম খালেদা জিয়ার বিএনপি। আমার কাছেও আমাদের চোখে একটা সেদিন ছবি ভাসতেছিল, ইমাম খোমেনি যে বিমান থেকে অবতরণ করতেছে, কালজয়ী সেই ছবিটা। লাখো মানুষের ঢল নামবে বিমানবন্দরের পথে, সব মানুষের, আমরাও যাব। কিন্তু তারপর দল হিসাবে বিএনপি করলোটা কি? আমাদের স্বপ্নকে ছেড়ে দিল শাহবাগীদের হাতে, ছাত্রীদের হাতে। তারেক রহমান সেটাকে সাপোর্ট করলো, 24কে গুরুত্বহীন করতে 71কে নিয়ে আসলেন। তার দল নিজের দল ব্যতীত সবাইকে শত্রুতে পরিণত করলেন। দেশে শুরু হয়ে গেল অতীতের সেই হিংসা হানাহানির রাজনীতি। নিশ্চিত ক্ষমতায় চলে যাইতেছে এই দম্বে কর্মীদের অনিয়ন্ত্রিত আস্ফালন আর লুটপাট। জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ায় অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা সংস্কার প্রচেষ্টার বিরোধিতা করলেন। প্রেসিডেন্ট সরকারের প্রত্যেকটা দিন নরক বানায় দিলেন। কত আন্দোলন করলেন, আপনারা নিজেরা করেছেন। সর্বতভাবে পদে পদে বাধাগ্রস্ত করে দুর্বল করে তুলছেন তাদেরকে। ক্ষমতার পালা বদলের যে রক্তাক্ত অভ্যুত্থান, তার বিপরীতে নিজেদেরকে দাঁড় করাইছেন। ইতিহাস তারেক রহমানকে জননন্দিত মহানায়ক, স্টেটসম্যান হওয়ার একটা সুযোগ দিছিল, কাজে লাগাতে পারলো না তারেক রহমান। দৃঢ়ভাবে দাঁড়াইতে পারলো না জুলাইয়ের পাশে। উনি পিএম হবেন, রাষ্ট্রনায়ক হবেন না, স্টেটসম্যান হবেন না। স্টেটসম্যান হওয়া ওনার ভাগ্যে নাই। পিএম হাসিনাও ছিল, ক্ষমতা হাসিনারও ছিল। বাংলাদেশের ইতিহাসে অনেক পিএম আসবে, কাউকে মনে রাখবে না ইতিহাস বা বাংলার মানুষ। বাংলাদেশে কয়জন প্রাইম মিনিস্টার ছিল সে নামগুলো কেউ বলতে পারবে না আজকেও। প্রেসিডেন্ট কয়জন ছিল সেই নামও কেউ বলতে পারবে না। তারেক রহমান বলতে পারলেন না যে দেশের ভবিষ্যৎকে ফ্যাসিস্টের রেখে যাওয়া জঞ্জাল মুক্ত করতে যা কিছু করা দরকার, প্রয়োজনে যতদিন লাগুক তাই যেন করা হয়। বিপরীতে কি তুললেন? নির্বাচনের জিকির তুললেন। আমরাই সব করব, আমরাই করব, আর কারো কিছু করার প্রয়োজন নাই। এটাই হয়ে দাঁড়াইলো দলীয় ভাষ্য। আর এখন কিছুই করতেছে না। যা যা করে গেছে প্রফেসর ইউনূস সেগুলো জারে ফেলে দিতেছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে যা খুশি তাই করার ইচ্ছা, দলীয় স্বার্থের অনুকূলে না হলে সমস্ত অর্জনকে ছুঁড়ে ফেলার আস্ফালন। এই জাতির স্বপ্নকে বিএনপি ভেঙে চুরে চুরমার করে তবেই থামবে। নিজেও মরবে, দেশটাকেও মারবে, কিন্তু আমরা সেটা হইতে দেব না। বাংলাদেশের আজাদি আমরা নিশ্চিত করব। আজাদির লড়াই, আজাদির কাফেলা থামবে না।
ইনকিলাব জিন্দাবাদ।